আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা দিবস 28 পেরিয়ে 29-এ পড়ল। দীর্ঘ লড়াই, দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে আজকে দল এখানে এসে দাঁড়িয়েছে। জন্মক্ষণটাই ছিল সবচেয়ে বড় লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বিতাড়িত করেছিল কংগ্রেস থেকে, তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেন তৃণমূল কংগ্রেস, এবং সে বছরের নির্বাচনে 8 জন এমপি পেয়েছেন। তারপরের বছর নির্বাচনে 7 জন এমপি পেয়েছেন। রেলমন্ত্রী হয়েছিলেন 2001-এ। 60 জন এমএলএ ছিল তৃণমূল কংগ্রেসে। সেই 1998 থেকে 2011 পর্যন্ত সবচেয়ে বড় লড়াই হচ্ছে সিপিএম এর বিরুদ্ধে, এবং সিপিএম এর সেই আগ্রাসী ভূমিকা সেই সময় যারা সেদিন থেকে তৃণমূল কংগ্রেস করেছেন তারা বোঝেন যে কত কষ্ট করে এই দল তৈরি হয়েছে। এবং একা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের লড়াই, সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে পশ্চিম বাংলার মানুষের আশীর্বাদে সিপিএম পার্টিটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। 2011-তে এসে মুখ্যমন্ত্রী হয়েছে, এবং 2011-র পর থেকে আজকে 2026, এই 15 বছরে সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবাংলায় একটা ইররিলেভেন্ট রাজনৈতিক দল তৈরি হয়েছে। এবং দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবাংলার ক্ষেত্রে কংগ্রেস এবং সিপিএম দুজনে মিলে বিজেপির দালাল হিসেবে রয়েছে। নতুন একটা দালাল উঠেছে, বড় বিজেপি কিছুই করতে পারবে না, তার নাম হচ্ছে হুমায়ুন কবির। প্রচুর টাকা নিয়েছে। দেখো, আমি আসবো পর। কিন্তু 2014 সালের পর থেকে ভারতীয় জনতা পার্টি যখন কেন্দ্রের সরকারে এলো, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে পশ্চিমবাংলায় কি করে, যে কোনো ভাবে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে হটিয়ে বিজেপি আসে। 2014, 2016 এলো, খুব একটা বেশি কিছু করতে পারলো না। 2021-এ বলেছিল ইসকা বাদ 200 পার, 77টা সিটের মধ্যে আটকে রইল। এবং 2021 থেকে 2026 এই 5 বছর যে আগ্রাসী ভূমিকা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সরকারকে উৎখাত করার জন্য যা পদক্ষেপ নিয়েছে, যা পদক্ষেপ, প্রথমে সিবিআই হলো না কিছু, তারপর ইডি হলো না কিছু, বিভিন্ন কমিশন হলো না কিছু, গভর্নরকে ইউজ করা হলো না কিছু। এখন শেষ অস্ত্র হিসেবে ইলেকশন কমিশন। আজকের পশ্চিমবাংলার সবচেয়ে জ্বলন্ত ইস্যু যেটা, শুধু জ্বলন্ত ইস্যু না, বাংলার মানুষ নাগরিক থাকবে কি থাকবে না, সেই ইস্যু সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে আজকে পশ্চিমবাংলায়। কারণ
ইলেকশন কমিশন কিভাবে বাংলায় ভোটার কেটে প্রমাণ করতে চাইছে যে এরা নাগরিক নয়, পশ্চিম যে ক্ষমতা ইলেকশন কমিশনের নেই। আপনারা যদি দেখেন, প্রথমে টার্গেট ছিল শুধু মুসলিম, এখন কিন্তু শুধু মুসলিম নয়, এখন হিন্দু, হিন্দুদেরও টার্গেট করেছে। এই যারা বলে সনাতনী হিন্দুর কথা, তারা হিন্দুদের রক্ত খাওয়ার জন্য এখন ব্যস্ত হয়ে পড়েছে। হিন্দুরা নাগরিক নয় সেটাই প্রমাণ করার জন্য কি এক অদ্ভুত নিয়ম করেছে। আমরা গতকাল আমাদের ন্যাশনাল জাতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা 10 জন কাল ইলেকশন কমিশনে গেছিলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছে কালকে, আমি ওভারওয়েলড। তারপরেও আমরা বলেছি সেটা ঠিক আছে, কিন্তু যেভাবে বলেছে পয়েন্ট একটার পর একটা পয়েন্ট, উই আর ওভারওয়েলড। এবং আমি এইটুকু বলতে পারি, আজকের এই 28তম পায়ে যখন আমরা পড়েছি 29, যে আগামী দিনে পশ্চিমবাংলা লিডার মমতা বন্দ্যোপাধ্যায়ের পর হচ্ছে অভিষেক ব্যানার্জি। এ লেখা হয়ে গেছে পশ্চিমবাংলায়, এবং এই জায়গা থেকে কেউ সরাতে পারবে না, কারোর হিম্মত নেই। অপমানও করেছে আমাদের, বারবার আঙুল তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছে, আর অভিষেক বলে উঠছে আঙুল নামিয়ে কথা বলুন, আপনি কমিশনের, আপনি হচ্ছেন মনোনীত আর আমি নির্বাচিত প্রতিনিধি। ডেরেক ওব্রায়েনের সঙ্গে খুবই বাজেভাবে কথা বলেছে। আর আপনি জানেন যে আমাদের আরেকজন ভদ্রলোক প্রদীপ মজুমদারের মতো মানুষ, তার সঙ্গে অসভ্যের মতো কথা বলেছে। অদ্ভুত অদ্ভুত যুক্তি। আপনারা দেখেছেন যে এই 11টা লিস্ট রয়েছে, পরে আধার কার্ড এসছে, বলে আধার কার্ড থাকলেও আমরা সিটিজেন হিসেবে মানব না। এবার বার্থ সার্টিফিকেট থাকলেও কি সিটিজেন হিসেবে মানবে? বলছে না। ওই যে 11টা যে ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট গুলোর মধ্যে কোন ডকুমেন্ট দিলেই যে আপনি সিটিজেন অফ ইন্ডিয়া হবেন না। আচ্ছা, আপনি 1987 সালের পরেই পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করলে যারা জন্মগ্রহণ, তারা কি ইন্ডিয়ান সিটিজেন হবে? না। 2004-এর পরে যারা জন্মগ্রহণ করে তারা কি ইন্ডিয়ান সিটিজেন হবেন? না। বলছে 1 জুলাই 1987-এর আগে যারা জন্মগ্রহণ করেছে তারা সিটিজেন। 1 জুলাই 1987 থেকে 2004 জুলাই পর্যন্ত যদি জন্মগ্রহণ করে, তাহলে বাবা যদি সিটিজেন অফ ইন্ডিয়া হয় তবে সে সিটিজেন। আর 2004-এর পর যদি কেউ জন্মগ্রহণ করে থাকে, তাহলে মা বাবা তো ইন্ডিয়ান সিটিজেন, আর মা কেউ কম্পালসারি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এটা অদ্ভুত নিয়ম।
আমেরিকায় আমার ভাগ্নি ছেলে জন্মেছে, তো আমার ভাগ্নি জামাই তো আর আমেরিকান সিটিজেন নয়, আমেরিকায় বাই বার্থ তারা সিটিজেন অফ ইন্ডিয়া, কিন্তু এখানে উনি কিছু শুনবেন না। তাহলে কে সিটিজেন অফ ইন্ডিয়া তা ডিসাইড করার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই। তার জন্য সিটিজেনশিপ অ্যাক্ট আছে, কিন্তু উনি বলছেন আমি সব ক্ষমতাই নিব। আপনি দেখেছেন যে লিস্ট যে বেরিয়েছে, টোটাল লিস্ট, তার মধ্যে পশ্চিমবাংলায় কত দেখেছে? 58 লক্ষ। ডেথ অ্যান্ড শিফটিং। এবারে এই ডেথের লিস্টে অনেক ভুল রয়েছে। জ্যান্ত জ্যান্ত মানুষগুলোকে ডেথ দেখিয়ে দিচ্ছে, সে ডানকুনি, উত্তরপাড়া, শ্রীরামপুর সব জায়গাতে ডেথ দেখিয়ে দিচ্ছে। সব জায়গায় এখন তারা ডেথ ক্যারিয়ারে করে যে ওই ইয়ারোদের কাছে দাঁড়াচ্ছে যে আমি বেঁচে আছি, দেখুন আমি যদিও ডেথ ক্যারিয়ারে 80, 90 বছর, 75 বছর যারা জ্ঞানেশ কুমারের জন্ম হওয়ার আগে থেকে ভোট দিচ্ছে, তাদেরকেও বলছে তারা ইন্ডিয়ান সিটিজেন না, তাদেরও ডাক করছে। জ্ঞানেশ কুমারের মায়ের বয়সী লোক 85 বছর, 90 বছর বয়স, তাকে লাইন দিয়ে দাঁড় করে যাচ্ছে। এটা গেল একটা। কিন্তু খেলাটা আবার অন্য জায়গায়। এই যে লিস্ট বেরিয়েছে, তার মধ্যে 1,30,00,000কে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে, মানে সাসপিসিয়াস লিস্টে রয়েছে। তার কি ভিত্তি কেউ জানে না। তার লিস্টও কিন্তু পাবলিশ হয়নি। ধরুন আপনার নাম ড্রাফট লিস্টে রয়েছে, আপনি খুব ভালো মতো শুনে বেশ আমার নাম তো ড্রাফট লিস্টে রয়েছে। এমন একটা সফটওয়্যার তৈরি করেছে, সেই সফটওয়্যার যে মুহূর্তে সমস্তটা আপলোড হয়েছে, বিএলওরা যখন পাঠিয়েছে, আপলোড হয়েছে, তার দুদিনের মধ্যে ডিসাইড করে দিল 1,30,00,000 হচ্ছে সাসপিসিয়াস। এবারে শ্রীরামপুরে ধরুন এইটা সে ফর এক্সাম্পল 18 লক্ষ আছে, তো আপনিও জানেন না আপনি সাসপিসিয়াস লিস্টে আছেন কিনা, আপনিও জানেন না সাসপিসিয়াস লিস্টে আছেন কিনা, আমিও জানি না আমি সাসপিসিয়াস লিস্টে আছি কিনা, টাক করে বার করে দেবে। এর অদ্ভুত প্রসিডিওর, অবলম্বন করা হয়েছে। যাদের ভোটার আইডেন্টিটি কার্ড 93, 94 যখন থেকে ইন্ট্রোডিউস হয়েছে, তখন থেকে ভোটার আইডেন্টিটি কার্ড আছে। 2002 এর পর থেকে ভোটার আইডেন্টিটি কার্ড আছে। 2015, 16 যারাই ইনক্লুশন হয়েছে তাদের ভোটার আইডেন্টিটি কার্ড আছে। আজকে সেগুলো মূল্যহীন হয়ে গেল, তার কোনো মূল্যই নেই। তাহলে দাঁড়ানোটা কোথায়? প্রথম এবং শেষ কনসিডারেশন, আমরা জন্ম কবে, ওই ফর্ম বলে গেলাম। সেকেন্ড স্টেপে বাবা সিটিজেন কিনা,
জন্মালো থার্ড, মা কম্পালসারি সিটিজেন কিনা। এই ক্ষমতাটা কে দিয়েছে? এই যে বিজেপি বলছে অপেক্ষা করুন না, 58 লক্ষ কেন হয়েছে, তো এটলিস্ট 1 কোটি 1.5 কোটিতে দাঁড়াবে বলে দিছে বিজেপি লিডাররা। বলেছে না, কি করে বলেছে? এই অঙ্ককে নিয়ে বলেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ করছে না। ইলেকশন কমিশন হচ্ছে অমিত শাহর কনজুট পাইপ। অমিত শাহ যা বলছে তাই করছে। এবং এই যে 2 দিন ধরে ক্লোজ ডোর অমিত শাহ কনফারেন্স করেছে, তার মধ্যে বলে চিন্তা করো না, এসআইআর আমি দেখে নেবো, বুঝে নেবো। বুঝবে মানে কি? বুঝবে মানে নাম কেটে বোঝাবে। এই এসআইআর চালু হওয়ার আগে আমাদের কাছে ইনস্ট্রাকশন এলো যে বিএলএ 2 দের নাম দাও, তাই তো? এরকম প্রচুর বিএলএ, সব বুথে আমাদের বিএলএ 2 নাম দেওয়া হয়েছে। তারা কাজ করেছে, খেটেছে। আর যখন হিয়ারিং হচ্ছে তখন বলছে বিএলএ 2 তে রাখতে দেবো না। কেন? কেন? তাহলে আপনি বিএলএ 2 তে নিলেন কেন? তাহলে আপনি বিএলএ 2 টা নিলেন কেন? এই ইলেকশনের যে প্রসেস, ভোটার লিস্ট ইজ অলসো প্রসেস। ইলেকশন যখনই নোটিফাই হয়ে যায় বা তার আগে ইলেকশন কমিশন থেকে অল পার্টি ডাকে। কেন ডাকছো? তাহলে নির্বাচনটা কি করে হবে, কিভাবে হবে তার প্রোগ্রাম অল পার্টিকে ডাকছো কেন? পোলিং এজেন্ট তো পলিটিক্যাল পার্টির লোক। আমি তো পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেট রে ভাই। ক্যান্ডিডেট তো পলিটিক্যাল পার্টি, মেবি আই এম ক্যান্ডিডেট। হয়তো আমি নমিনেট করব, কে আমার পোলিং এজেন্ট হবে, চিফ ইলেকশন এজেন্ট হবে, সেটা অন্য কথা। সেটা তো পার্টির মধ্যে লোকেরাই হবে। আর হিয়ারিং এর সময় বলছে কোনো পলিটিক্যাল পার্টিকে রাখতে হবে না। কেন হবে? পলিটিক্যাল পার্টি তো সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আজকে আমার শ্রীরামপুরে আমি যে জায়গায় জিতি, সেই জায়গায় যদি মেজর ভোটার কেটে দেওয়া হয় তাহলে তো আমি হারবো, এবং সেটাই ওদের খাই। এবং যে সমস্ত বিধানসভাগুলোতে ডিফারেন্সটা খুব কম রয়েছে, সেইখানে মেজর ভোটার কেটে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। এবং আমরাও বলছি এটা হবে না। বলে বিএলএ 2 তে যাওয়ার কোনো আইন নেই। আমরা বললাম ঠিক আছে, যাওয়ার আইন নেই, ঠিক আছে, বিএলএ 2। তো আপনার অর্ডার কোথায়? প্রহিবিটরি অর্ডার। প্রহিবিটরি অর্ডার কোথায় যে আমাকে যেতে পারবে না কেন হবে? আর একটা পাবলিক হিয়ারিং এ সবাইকার এন্টাইটেলমেন্ট আছে যাওয়ার। এটা আর গণেশ কুমারকে এসব কথা বোঝানো যায় না। এটা পাবলিক হিয়ারিং, কোয়াসি জুডিশিয়াল অথরিটি, লাইক এ কোর্ট। কোর্টে যখন বিচার হয় তখন তো সবাই যেতে পারে, এক্সেপ্টিং ক্যামেরা ট্রায়াল দেখবে। তাহলে তুমি কেন দেবে না? ভয়টা কিছু বলছে আইনে যেরকম সেরকম কিছু নেই। ভেরি গুড। তো আইনে কোথায় আছে চিফ অবজারভার অ্যাপয়েন্টমেন্ট কর? আইনে কোথায় আছে মাইক্রো অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করা? আইনে
কোথায় আছে ম্যাক্রো অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার? তাহলে মাইক্রো এবং ম্যাক্রো অবজারভার যারা, তারাও আনঅথরাইজড এন্টিটি। কেন তারা ঢুকবে? কেন তারা ঢুকবে? তুমি বলে কিছু আমার কিছু লোক ঢুকবে, অন্য কেউ ঢুকবে, সেটা হতে পারে না। তোমার অবজারভাররা এসে বাংলার মানুষকে থ্রেট করবে যে আমি আইএএস অফিসার, আমি দেখে নেবো কি করে করতে হয়। কেন বাংলার মানুষ সহ্য করবে? ওরে, এটা তোদের গুজরাট উত্তরপ্রদেশ নয় যে মাথা নিচু করে থাকবে, জানে জবাব দিতে বাংলার বাঙালি। বাংলার বাঙালি জানে জবাব দিতে, জবাব দেব আমরা, এক ইঞ্চি ছাড়বো না। মাঠে কোর্টে দেখবো আমরা। আরো দুর্ভাগ্য কি জানেন, যদি থাকতো কেউ তাহলে তারা বুঝতে পারত। আমরা বললাম কেন পশ্চিমবাংলায় এত মাইক্রো অবজারভার, যেখানে অন্যান্য স্টেটে অনেক বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে, বাদ গেছে, সেখানে নেই কেন? কি বলেছি জানেন আমাদের? কি বলেছি জানেন? পশ্চিমবাংলার এআরও এবং ডিআরও, এআরও মানে হচ্ছে এসডিও লেভেলের লোক, আর ডিআরও হচ্ছে মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলের লোক, দে আর ইনকম্পিটেন্ট। তারা ইনকম্পিটেন্ট, তারা কাজ করতে জানে না। এআরও কারা হচ্ছে? এসডিও লেভেলের, হয় ডাইরেক্ট আইপিএস, না হলে ডাব্লিউবিসিএস অফিসার। ডিআরও কারা? তারা ম্যাক্সিমাম আইপিএস, আইএস। সবাইকে বলে দিচ্ছে ইনকম্পিটেন্ট। কত বড় অপমান একটা পশ্চিম বাংলার মানুষের জন্য, আপনি ভাবুন তো। বাংলায় যারা আইএস অফিসার আছে, বাংলায় যারা ডাব্লিউবিসিএস অফিসার আছে, তাদেরকে ইনকম্পিটেন্ট বলে দিচ্ছে ইলেকশন কমিশন। আর বিএলও যারা গেছে বলে ওরা কোনো কাজই করতে পারে না। ভাবুন আপনি। তো আপনাদের যদি এই অবস্থা থাকে যে আমরা সবাই ইনকম্পিটেন্ট পশ্চিমবাংলা, তাহলে পশ্চিমবাংলার ইলেকশন যান বাইরে থেকে সব অফিসার নিয়েছে করেন, দেখি আপনার কত দম আছে। একটা অযোগ্য অপরাধ আইএএস অফিসার, সে আজকে চিফ ইলেকশন কমিশনার হয়েছে, তার মুখ থেকে এসছে ভদ্র ভাষা কিছু শোনা যায় পারে না। যে অযোগ্য হয় সে সবাইকে অযোগ্য দেখে, আর যে যোগ্য হয় সে কিন্তু জানে কোনটা যোগ্য কোনটা অযোগ্য, সে কাউকে ওভাবে বলে না কথা। আসলে আপনি তো অমিত শাহের পায়ে তেল মারে আজকে চিফ ইলেকশন কমিশনার হয়েছে। আমি তো আজকের এই মঞ্চ থেকে পশ্চিমবাংলার যত এআরও আছেন, যত ডিআরও আছেন, তাদের কাছে বলতে চাই যে আপনাদের ইলেকশন কমিশন সব অপদার্থ বলেছে। এই গ্লানি নিয়ে, এই অপমান নিয়ে আপনারা আগামী দিনে ডিআরও বা এআরওর কাজ করবেন কিনা এটা আপনারা ভেবেন। এটা আপনাদের সম্মিলিত ভাবনা। বাঙালি ইনকম্পিটেন্ট, বাঙালি অপদার্থ, বাংলায় কাজ করলেই অপদার্থ হয়ে যাবে বাঙালি। কত বড় অপমান বাংলার বাঙালিদের করেছে, এইটুকু শুধু ভেবে দেখে নিন আপনারা।
আপনি বিজেপি করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি ইলেকশন কমিশনের চোখে আপনি ইনকম্পিটেন্ট, অপদার্থ। সব কিছু শেষ করে দিতে চাইছে। এবারের লড়াই অনেক বড় লড়াই, সে দিদিও আগে বলেছে, অভিষেকও বলেছে, এবং কালকে আমি যে ডেপুটেশন দিয়ে এসেছি, ফিরে এসে আমি বলছি আপনাদের, এবারের লড়াই অনেক বড় লড়াই। এ লড়াই যদি লক্ষ মানুষকে আমাদের জেলে যেতে হয়, জেলে যাব, কিন্তু ইলেকশন কমিশনারের এই হুইলুজিকারা কিছু আমরা মানব না। আমাদের আইনে লয়ার হিসেবে আমরা দেখি, আমরা মাঝে মাঝে বলি, যখন জজেরা যখন অ্যারোগেন্ট হয়ে যাওয়ায়, জজেরা যখন প্রেশার দেয়, তখন আমরা বলি ডু নট give any judicial threat to us. Judicial threat is also very dangerous. আর এখানে threat by the election commission of India বলছে দেখে নেবো আপনাদের। কালকে বলছে আমরা এখন উঠছি, তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীদের আমরা দেখে নেবো, জেলে ভরে দেবো। বলুন আপনি জেলে কত জেল ভরবেন আপনি? যদি বিএনএ 2 ঢুকতে না পারে, কোন আইনে মাইক্রো অবজারভার আর ম্যাক্রো অবজারভার ঢুকতে পারে? বলছে সুপারভাইজারি পাওয়ার। কোন এই যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট রুলস যে তৈরি হয়েছে, সেটা আন্ডার আর্টিকেল 326। কোন সুপারভাইজারি পাওয়ার কোন অ্যাক্ট এবং রুলসে যে পার্টিকুলার প্রভিশন রয়েছে তাকে ওভাররাইড করতে পারে না। তুমি অত বড় হনু নও। আর একটা জিনিস জানবেন, সুপারভাইজারি পাওয়ারের নামে যা ইচ্ছা তাই করা যায় না। কিন্তু আজকে এই লড়াইটা একমাত্র তৃণমূল কংগ্রেস দিচ্ছে। কি দুঃখের কি জানেন, বড় বড় কথা বলে সিপিএম এর লোকগুলো কোথাও দেখতে পাচ্ছেন না এসআইআর। বড় বড় কথা বলে এই কংগ্রেসের লোকগুলো কোথাও এসআইআর এর বিরুদ্ধে দেখতে বলতে পারবেন না। একটা হুমায়ুন কবির, হরিদাস পাল, আর একটা ওই কি নাম, নওশাদ সিদ্দিকী, দেখেছেন এসআইআর এর বিরুদ্ধে কোন লড়াই করতে? দুটোই বিজেপির দালাল। বিজেপি কোটি কোটি টাকা ওদের জন্য খরচা করছে, দুটোই বিজেপির দালাল। কংগ্রেস সিপিএম সবাই মিলে এখন বিজেপির দালালি করতে আরম্ভ করেছে। দেখুন, আমরা যা দেখলাম এবং বুঝলাম, বিহারে যে এসআইআর যখন হয়েছিল তখন কংগ্রেস আরজেডি এই লড়াইটা ইলেকশন কমিশনের সামনে করতে পারেনি। এই লড়াইটা আমরা তৃণমূল কংগ্রেস করছে, এবং বিহার ইলেকশনের সময় থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন বড় লড়াইটা রয়েছে, 6 মাস কেউ ছুটি নেবে না বলেছিলেন। তখন হয়তো সবাই কি বাবারে, এখন দেখতে পাচ্ছি বিশাল লড়াই। এই লড়াইয়ে অনেক মেহনত আছে, অনেক স্যাক্রিফাইস আছে, দরকার হলে জেলে যেতে হবে, দপ্তরি আছে,
কিন্তু ইলেকশন কমিশনের কাছে অন্যায়ভাবে ইলেকশন কমিশন কাজ করবে, মাথা আমরা নোয়াবো, মাথা আমরা নোয়াবো। দুর্ভাগ্য হচ্ছে আজও গোটা ভারতবর্ষের বুকে যে সমস্ত বিরোধী দল রয়েছে, কংগ্রেস বলুন, ডিএমকে বলুন, শরদ পাওয়ারের দল বলুন, আমাদের ঠাকরের দল বলুন, এসপির দল বলুন, তারা কিন্তু বুঝতেই পারছে না এই জায়গাটা। এটা প্রসেসটা শুরু হওয়ার পর একজনকে কিন্তু ক্রেডিট দিতে হবে, তার নাম কিন্তু অভিষেক ব্যানার্জি। যেভাবে রিসার্চ করেছে আনবিলিভেবল। তাই জন্যই আমি বললাম পশ্চিমবাংলার দেওয়ালে লেখা হয়ে গেছে যে মমতা ব্যানার্জির পরে নেতৃত্ব দেবে পশ্চিমবাংলার অভিষেক ব্যানার্জি। কারোর ক্ষমতা নেই আপনার, তো আমার চোখের সামনে দেখছি, চোখের সামনে তার ম্যাচিউরিটিটাকে আমি দেখছি, তার জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে, ইউথদের কাছে আজকে আইকন হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারী না, ওর হাঁটুর যোগ্য হয়নি। পশ্চিমবাংলার বিজেপির কোন নেতা হাঁটু পর্যন্ত আসতে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেনে রাখুন। আগামী দিনে আপনাদের জন্য শ্রীরামপুর, চাঁদদানি আর চুচুড়ার অবজারভার করেছে আমাদের সুবীরকে। সুবীরকেও আমি বলবো পুরো পরিশ্রম করতে হবে। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অবজারভার করে, মানে নট অবজারভার, দিস ইজ এ কোঅর্ডিনেটর। এবং আমাকে অভিষেক বলেছে যে যেখানে যা কোঅর্ডিনেটর আছে তো ঠিকই আছে, কিন্তু তোমাকে দেখতে হবে, স্পেশালি তোমাকে আদি সপ্তগ্রাম আর চুচুড়া দেখতে হবে। আমিও শুরু করব। কোটের লড়াইটা তো আছে, অনেক নাইসিটিস আছে, অনেক কিছু আছে। যদি আজও ভারতবর্ষে সমস্ত বিরোধী দল ঠিক মতো বুঝতে পেরে ইলেকশন কমিশনের সামনে গর্জে ওঠে, আমি মনে করি ইলেকশন কমিশনকে মাথা নিচু করতে হবে। আমরা চিফ ইলেকশন কমিশনার রক্তচোখ সহ্য করব না। আপনার পাঠানো অবজারভারদের রক্তচোখ আমরা সহ্য করব না। আপনাদের হুইমসিক্যাল লাইন আমরা সহ্য করব না। যদি বারণ করতে হয় যে বিএলওরা যাবে না, তার জন্য সার্কুলার দিয়ে দিতে হবে, তবেই হবে। না হলে আপনি ইল্লিগাল কথা বলছেন, অবৈধ কথা বলছেন, সেটা ওরা আর মুরত নেই। এখন দেখুন হোয়াট ওয়াজ দ্য সিস্টেম। সিস্টেমটা কি? সরকারি নোটিফিকেশন হয় সব, তাই না? ইনস্ট্রাকশন আসে সরকারি নোটিফিকেশন। এখন সরকারি নোটিফিকেশন আসছে না, হোয়াটসঅ্যাপ মেসেজ। এটা কোনো কথা বলো? ভারতবর্ষের একটা প্রসিডিউরাল জায়গাটা একটা সংবিধান বলে দিয়েছে কিভাবে কি হবে। উনি কোনো কিছুই মানবেন না, উনি যা ইচ্ছা তাই করবেন।
সবচেয়ে ব্যথিত, এ তো যা আছে আমরা বুঝবো, কিন্তু আমি সবচেয়ে ব্যথিত যে আমাদের সমস্ত সরকারি অফিসারদের বলেছে ইনকম্পিটেন্ট, অযোগ্য ওরা। একজন বাংলার ছেলে হয়ে, একজন বাংলার জনপ্রতিনিধি হয়ে আমি এই জায়গাটা মেনে নিতে পারবো না। আপনি আমার এসডিও কে বলছেন ইনকম্পিটেন্ট, কাজ করুন না আমার মতো দেখি। আপনি আমার ডিএম কে বলছেন ইনকম্পিটেন্ট, মেনে নেবো আমরা। এটা অসভ্য, অপদার্থ, তেলবাজ, ব্লাড সাকার লোক আজকে চিফ ইলেকশন কমিশনার। জ্ঞানেশ ভারত, জ্ঞানেশ কুমার। তো আজকের এই জন্মদিনে, প্রতিষ্ঠা দিবসে আগামী 5-6 মাসের কাজ আমাদের কাছে একদম ক্লিয়ার। এবং আমি বলবো যে যেখানে আছে, forget about your status, forget what is going on not, লড়ে যেতে হবে মাঠে আগে, তারপর অন্য কথা। তুমি আইএনটিটিউসির লোক, তুমি মাদারের লোক, তুমি যুবর লোক, তুমি ছাত্রের লোক, তুমি সোশ্যাল মিডিয়ার লোক, সেটা এখন তোমার বড় পরিচয় নয়। তোমার বড় পরিচয় হচ্ছে মাঠে দাঁড়িয়ে এই লড়াইটা লড়তে হবে, সেটাই হবে বড় পরিচয়। সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধে, অত্যন্ত বাজে সময়, এমার্জেন্সির বাবা জেনে রাখবেন, ইন্দিরা গান্ধী যা করতে পারেনি নরেন্দ্র মোদী তা করে দিতে পেরেছে ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে। ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিল, আর নরেন্দ্র মোদী আনডিক্লেয়ার্ড এমার্জেন্সিতে সমস্ত কিছু হচ্ছে। আগে আমরা জনতা ঠিক করতো কে সরকার করবে, আর নরেন্দ্র মোদী ঠিক করে দিয়েছে কি আমার ভোটার হবে, যাতে আমাকে ভোট দেয়। এটা কি গণতন্ত্র? এর নাম কি গণতন্ত্র? এই কথা আমি পার্লামেন্টে প্রথম বলেছিলাম আমার স্পিচে, এখন অনেকেই বলছে। অমিত শাহ এসছেন দুদিন বদ্ধ ঘরে, সবাইকে শিখিয়ে দিয়ে গেছে। উনি গুজরাটে যে ধরনের গুন্ডামি করতেন, সেই রকম গুন্ডামি করে যাতে পশ্চিমবাংলা নেওয়া যায়, সেই কথা শিখিয়ে দিয়ে গেছে। আর ও যত আসবে বিজেপি সিট তত কমবে, গুন্ডা। 2021 এসেছিল, বিদ্যাসাগরের সেতু ভেঙে দিয়ে, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে চলে গেল। 2025 এসে রবীন্দ্রনাথ সান্যাল বলে দিয়ে চলে গেল। এই তো বাঙালির প্রতি ওদের শ্রদ্ধা। পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলছে বঙ্কিমদা যেন ওর সঙ্গে বসে, গুজরাটে বসে আহমেদাবাদে রেল স্টেশনের ঘাড়ে হাত দিয়ে চা খেতে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার 4 পুরুষ আগে জন্মগ্রহণ করেছে, তাকে বলছে বঙ্কিমদা। এদের বিজেপি এমপি রামমোহন রায় সম্বন্ধে যা ইচ্ছা তাই হচ্ছে। এরা বাঙালি হেটার। কিন্তু দেখবেন ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে কিন্তু কোন উত্তরপ্রদেশ বিহারের লোকরা থাকবে না, কিন্তু যেগুলো বিজেপির ভোটার। এক
30 লক্ষ বাদ দেবে ভাবতে পারছি না। আর আমরা দেখে নেব, আমরা সুখ করে সহ্য করবো। এটা বিহার নয়, এটা বাংলা। বাংলা যদি স্বাধীনতা যুদ্ধের প্রথম সারির লোক হয়ে থাকে, আজকের এই ভোটার আইডেন্টি কার্ড, ভোটারের কনসেপ্ট, ভোটারের এভরিথিং যার আন্দোলনের মধ্যে দিয়ে হয়েছে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে জ্ঞানেশ ভারত কুমার, বাঙালি তোমাকে দেখিয়ে দেবে বাঙালির আন্দোলনের ক্ষমতা কতটা। তৈরি থাকুন সবাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে আমাদের, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমরা রয়েছি। আপনার মিউনিসিপ্যালিটির কাজের প্রায়োরিটি পরে হবে, আপনার বিধানসভার কাজের প্রায়োরিটি পরে হবে, আপনার পঞ্চায়েতের কাজের প্রায়োরিটি পরে হবে। পার্টি থাকলে সবাই থাকবে, নাহলে কেউ থাকবে না। সবাইকে সম্মিলিতভাবে এই কাজগুলো করতে হবে। আর কোর্টের লড়াই, সে লড়াই তো দেখবো, আছি তো। অনেক লড়াই লড়েছে বিক্রি পাসওয়ান থেকে। চিফ ইলেকশন কমিশনার, তোমাকে আমি আইনি লড়াই লড়িয়ে দেখিয়ে দেবো। আর এই মঞ্চ থেকে অ্যাসিওর করে যাচ্ছি পশ্চিমবাংলার মানুষকে, কারো নাম ইল্লিগালি কাটতে আমরা দেব না, দেব না, দেব না। আপনি জেল রেডি করুন চিফ ইলেকশন কমিশনার। আপনার বাবা অমিত শাহকে বলুন কত সিআইএসএফ পাঠাবে বলুন। আন্দোলন যখন শুরু হয়েছে শেষ হবে না, আপনি থ্রেট করে বন্ধ করতে পারবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।